ঠিক আছে, চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি প্রবেশ করি। আজকে আমরা অত্যন্ত কৌতূহলোদ্দীপক এবং গভীর মনস্তাত্ত্বিক একটা যাত্রা অন্বেষণ করতে যাচ্ছি। কেট চোপিন লেখা বিখ্যাত সাহিত্যকর্ম দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বা ১ ঘণ্টার গল্পের নাম হয়তো অনেকেই শুনে থাকবেন। এই গল্পটি মাত্র কয়েকটা অনুচ্ছেদের মধ্যে মানুষের আবেগের এমন এক তীব্র রূপরেখা তুলে ধরে যা আজও পাঠকদের রীতিমতো বিস্মিত করে। আমরা আজ গল্পটার একেবারে গভীরে গিয়ে দেখব কিভাবে শোক, মুক্তি এবং চূড়ান্ত ট্র্যাজেডি একে অপরের সাথে মিশে যায়। গল্পের প্রতিটি লাইন, প্রতিটি শব্দ কিভাবে একটা নিটোল বর্ণনা তৈরি করে, চলুন ধাপে ধাপে তারই গভীরে ঢোকা যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, এই উক্তিটার মধ্যে কি অদ্ভুত একটা রহস্য লুকিয়ে আছে। আনন্দ কিভাবে প্রাণঘাতী হতে পারে। গল্পের একেবারে শেষের এই লাইনটি কিন্তু পুরো ঘটনাটাকে সম্পূর্ণ নতুন করে ভাবতে বাধ্য করে। স্বাভাবিকভাবে আনন্দকে আমরা জীবনের একটা ইতিবাচক শক্তি হিসেবেই দেখি, যা মানুষকে বাঁচিয়ে রাখে, তাই না? কিন্তু এখানে আনন্দকে বর্ণনা করা হয়েছে স্রেফ একটা ঘাতক হিসেবে। এই পুরো আলোচনাটিতে আমরা মূলত এই একটি প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। সত্যি কি সেই আনন্দ তার প্রাণ কেড়ে নিয়েছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো গভীর মনস্তাত্ত্বিক আঘাত? আমরা এখন মিসেস ম্যালার্ডের জীবনের মাত্র ১ ঘণ্টার একটা তীব্র আবেগময় যাত্রাপথ অনুসরণ করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্রেফ ৬০ মিনিট। এই ৬০ মিনিটের মধ্যে একজন মানুষের মানসিক অবস্থা কিভাবে সম্পূর্ণ ভিন্ন মেরুতে পৌঁছাতে পারে, এটা তারই একটা নিখুঁত চিত্র। ১ ঘণ্টার এই ক্ষুদ্র পরিসরে তিনি শোকের একেবারে তলদেশ থেকে শুরু করে পরম মুক্তির উচ্ছ্বাসে ভেসে ওঠেন, আর তারপর হঠাৎ করে সবকিছুর আকস্মিক সমাপ্তি ঘটে। তো এই পুরো ব্যাপারটা কিভাবে ঘটল তা বুঝতে হলে আমাদের গল্পের একেবারে শুরুতে ফিরে যেতে হবে। শুরুর প্রেক্ষাপটটা খেয়াল করলে দেখা যায় রিচার্ডস আর জোসেফিন অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলছেন। কারণটা কি? কারণ মিসেস ম্যালার্ডের হার্টের সমস্যা বা হৃদরোগ ছিল। মূল পাঠ্যে প্রথমেই এই হার্টের সমস্যার কথা বলা হয়েছে, যা আসলে একটা দ্বৈত অর্থ বহন করে। এটা শুধু যে তার শারীরিক দুর্বলতা তা কিন্তু নয়, বরং তার আবেগ আর মানসিকতার ভঙ্গুরতাকেও নির্দেশ করে। তাই জোসেফিন ভাঙা ভাঙা বাক্যে আধা লুকায়িত ইঙ্গিতে খবরটা দেন, যাতে তার দুর্বল হার্টে হঠাৎ কোনো বড় ধাক্কা না লাগে। ব্রেন্টলি ম্যালার্ডের রেল দুর্ঘটনায় নিহত হওয়ার খবরটি তারা যতটা সম্ভব সাবধানে তার কাছে পৌঁছে দেন। কিন্তু খবরটা শোনার পর মিসেস ম্যালার্ডের রিয়াকশনটা সাধারণ ছিল না। এরকম আকস্মিক শোকের খবর শুনলে অনেকেই স্তব্ধ হয়ে যান, যেন বাস্তবতাকে মেনে নিতে পারছেন না। কিন্তু মিসেস ম্যালার্ডের ক্ষেত্রে ব্যাপারটা তেমন ঘটল না। তিনি একটা তাৎক্ষণিক আর বাঁধ ভাঙা আবেগে কান্নায় ভেঙে পড়লেন। এই ওয়াইল্ড অ্যাব্যান্ডনমেন্ট বা বাঁধভাঙা আবেগে আমাদের বুঝিয়ে দেয় যে তার ভেতরের অনুভূতিগুলো ঠিক কতটা তীব্র ছিল। বনের বুকে মাথা রেখে তিনি তৎক্ষণাৎ কেঁদে ওঠেন। আর যখন এই প্রথম শোকের ঝড়টা একটু শান্ত হয়ে আসে, তখন তিনি সম্পূর্ণ একা নিজের ঘরে চলে যান। তিনি চাননি কেউ তার পিছু নিক। আর এই একাকিত্বটাই তার পরবর্তী মানসিক পরিবর্তনের সবচেয়ে বড় অনুঘটক হয়ে দাঁড়ায়। ঘরে ঢুকে তিনি একটা খোলা জানালার মুখোমুখি রাখা বেশ আরামদায়ক প্রশস্ত একটা আর্মচেয়ারে বসে পড়লেন। এই শারীরিক ক্লান্তি শুধু যে তার শরীরটাকে অবশ করে দিচ্ছিল তা নয়, এটা যেন তার আত্মাকেও গ্রাস করছিল। তিনি সেখানে একদম চুপচাপ বসেছিলেন, আর গলা চিরে মাঝে মাঝে কান্নার একটা দমক বেরিয়ে আসছিল, ঠিক যেমন একটা শিশু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ার পর স্বপ্নের ডুকরে কেঁদে ওঠে, অনেকটা সেরকম। এই মুহূর্তটা তার শারীরিক এবং মানসিক অবসাদের এক চূড়ান্ত রূপ। বাইরে থেকে তিনি সম্পূর্ণ স্থির, কিন্তু ভেতরে চলছে এক বিশাল শূন্যতার অনুভূতি। আর ঠিক এই জায়গাটাতেই চমৎকার একটা বৈপরীত্য ফুটে ওঠে। তার ভেতরের অন্ধকার মানসিক অবস্থার সাথে জানালার বাইরের জেগে ওঠা নতুন বসন্তের স্পন্দনের এক অদ্ভুত ইন্দ্রিয়গ্রাহ্য তফাৎ তৈরি হয়। একদিকে ঘরের ভেতর বিরাজ করছে শোক আর মৃত্যুচিন্তা, অন্যদিকে জানালার বাইরে পৃথিবী যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। বাতাসে বৃষ্টির মিষ্টি গন্ধ, নিচে রাস্তায় ফেরিওয়ালার হাঁকডাক, দূর থেকে ভেসে আসা কারো গানের সুর, আর ছাদের কার্নিশে অসংখ্য চড়ুই পাখির কিচিরমিচির। মেঘের ফাঁক দিয়ে উকি দেওয়ার নীল আকাশের টুকরোগুলো যেন এক নতুন জীবনের প্রতিশ্রুতি দিচ্ছে। এই পরিবেশটা তার অবচেতন মনে ধীরে ধীরে একটা অদ্ভুত প্রভাব ফেলতে শুরু করে। এখান থেকেই গল্পের গতি কিছুটা বাড়তে থাকে। মিসেস ম্যালার্ড আকাশের দিকে তাকিয়ে আছেন ঠিকই, কিন্তু দৃষ্টিটা কোনো চিন্তাশীল দৃষ্টি নয়,
বরং এটা তার বুদ্ধিদীপ্ত চিন্তার এক সাময়িক স্থগিতাবস্থা নির্দেশ করছিল। তিনি পরিষ্কার অনুভব করতে পারছিলেন যে আকাশ থেকে চারপাশের শব্দ, গন্ধ আর রঙের মধ্য দিয়ে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। জিনিসটা কি সেটা তিনি বুঝতে পারছিলেন না, কারণ তা ছিল অত্যন্ত সূক্ষ্ম আর অধরা। কিন্তু তিনি ভয়ে ভয়ে এর জন্যই অপেক্ষা করছিলেন। ইচ্ছাশক্তি দিয়ে এটাকে আটকে রাখার চেষ্টাও করেছিলেন, কিন্তু তার সেই চেষ্টা ছিল তার ফ্যাকাশে দুটো হাতের মতোই ক্ষমতাহীন। আর ঠিক তখনই তার ঠোঁট থেকে বেরিয়ে আসে এই ফিসফিসানি। এই শব্দগুলো তার ভেতরের ভয়ের অবসান ঘটিয়ে এক চরম উৎকর্ষ বা ক্লাইম্যাক্সের সূচনা করে। যখন তিনি সে অজানা অনুভূতির কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করেন, তখন তার ঈষৎ খোলা ঠোঁট দিয়ে বারবার উচ্চারিত হতে থাকে এই একটা কথাই, মুক্ত, মুক্ত, মুক্ত। চোখের সেই শূন্য দৃষ্টি আর ভয়ের ছাপ মুহূর্তে মিলিয়ে যায়। এই ছোট্ট শব্দটাই তার ভেতরের এক বিশাল শৃঙ্খল ভেঙে ফেলার প্রতীক। তিনি বুঝতে পারেন তিনি এখন স্বাধীন। এই উপলব্ধির পর তার শারীরিক পরিবর্তনটা একবার লক্ষ্য করুন। নারীর স্পন্দন দ্রুত হতে শুরু করে, আর সেই স্পন্দিত রক্তপ্রবাহ তার শরীরের প্রতিটি ইঞ্চিকে উষ্ণ আর শিথিল করে দেয়। এখন প্রশ্ন হল, এই আনন্দ কি কোনো বিকৃত বা দানবীয় আনন্দ? না, তিনি একবারও এই প্রশ্নটা করার প্রয়োজন বোধ করেননি। একটা সুস্পষ্ট আর সুউচ্চ উপলব্ধি তাকে এই ধরনের তুচ্ছ চিন্তাকে বাতিল করতে সাহায্য করে। তিনি স্বামীর মৃত্যুতে আনন্দিত নন, বরং সেই মৃত্যুর ফলে তার নিজের যে নতুন জন্ম হল, তিনি মূলত সেই জীবনের উষ্ণতাতেই সিক্ত হচ্ছিলেন। এখানেও অতীতের একটা তিক্ত মুহূর্ত আর ভবিষ্যতের পরম উচ্ছ্বাসের মধ্যে এক দারুণ তুলনা টানা হয়েছে। তিনি খুব ভালো করেই জানতেন যে যখন তিনি তার স্বামীর সেই দয়ালু ও স্নেহশীল হাতগুলোকে মৃত্যুতে ভাঁজ করা অবস্থায় দেখবেন, তখন তিনি আবারও কাঁদবেন। যে মুখটা তাকে সবসময় ভালোবাসার দৃষ্টিতে দেখেছে, সেটাকে স্থির ও ধূসর অবস্থায় দেখলে কষ্ট তো হবে। কিন্তু সেই তিক্ত মুহূর্তের ঠিক ওপারেই তিনি দেখতে পাচ্ছিলেন আগামী বছরগুলোর এক দীর্ঘ মিছিল। আর সবচেয়ে বড় কথা হল, সেই বছরগুলো হবে একান্তই তার নিজের। হাত বাড়িয়ে তিনি যেন সেই অনাগত বছরগুলোকেই স্বাগত জানাচ্ছিলেন। মিসেস ম্যালার্ড গভীরভাবে অনুভব করেন যে এখন থেকে তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত হবে কেবল তার নিজের। আগামী বছরগুলোতে আর অন্যের জন্য বাঁচতে হবে না, বাঁচবেন নিজের জন্য। মূল পাঠ্যের এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শক্তিশালী ইচ্ছাশক্তি আর তার ইচ্ছার ওপর অন্ধভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না। সমাজে অনেক সময় দেখা যায় অন্য একজন মানুষের ওপর নিজের ব্যক্তিগত ইচ্ছা চাপিয়ে দেওয়ার অধিকার অনেকেই নিজেদের বলে মনে করে। কিন্তু মিসেস ম্যালার্ডের এই ক্ষণিক আলোকিত মুহূর্তে মনে হয়, ইচ্ছাটা দয়ালু হোক বা নিষ্ঠুর, এই চাপিয়ে দেওয়ার কাজটা একটা অপরাধের চেয়ে কোনো অংশে কম নয়। যদিও তিনি তার স্বামীকে ভালোবাসতেন, কখনো কখনো আবার অনেক সময় বাসতেনও না, কিন্তু এই মুহূর্তে সেসবের আর কানাকড়িও মূল্য ছিল না। ভালোবাসার মতো একটা অমীমাংসিত রহস্যের কী দাম থাকতে পারে যখন কেউ আত্মপ্রতিষ্ঠার এই প্রবল অধিকারটা ফিরে পায়? তিনি হঠাৎ করেই বুঝতে পারেন যে এই আত্মনিয়ন্ত্রণ বা নিজের ওপর নিজের অধিকারটাই হল অস্তিত্বের সবচেয়ে শক্তিশালী প্রবৃত্তি। বৈবাহিক জীবনের সমস্ত দমন পীড়ন মুহূর্তের মধ্যে ঝেড়ে ফেলে তিনি ফিসফিস করে বারবার বলতে থাকেন, মুক্ত, শরীর এবং আত্মা মুক্ত। দরজার দুই পাশের এই বিপরীতমুখী চিত্রটা সত্যিই খুব চিত্তাকর্ষক। ভাবুন তো, দরজার ওপাশে হাঁটু গেড়ে বসে জোসেফিন চাবির গর্তে মুখ লাগিয়ে অনুনয় করছেন দরজা খোলার জন্য। তিনি প্রচণ্ড ভয়ে আছেন যে অতিরিক্ত শোকে লুইস হয়তো নিজেকে অসুস্থ করে তুলবেন। কিন্তু দরজার এই পাশে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। লুইস নিজেকে অসুস্থ করছেন না, বরং তিনি সে খোলা জানালা দিয়ে জীবনের এক পরম সুধা বা এলিক্সির পান করছেন। ভবিষ্যতের দিনগুলোর কথা ভেবে তার কল্পনা একেবারে বাঁধনহারা হয়ে উঠছিল। বসন্তের দিন, গ্রীষ্মের দিন, সমস্ত দিন হবে কেবল তার নিজের। গতকালও তিনি ভেবে শিউরে উঠতেন যে জীবন হয়তো অনেক দীর্ঘ হবে, আর আজ তিনি প্রার্থনা করছেন জীবন যেন সত্যি দীর্ঘ হয়। অবশেষে বোনের ক্রমাগত অনুরোধে তিনি উঠে দাঁড়ান এবং দরজাটা খুলে দেন। তার চোখে তখন এক জড়তপ্ত বিজয়োল্লাস। নিজের অজান্তেই নিজেকে যেন একজন বিজয়ের দেবীর মতো সগর্বে বহন করে আনছিলেন তিনি। বোনের কোমর জড়িয়ে ধরে দুজনে মিলে একসাথে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করেন। নিচে রিচার্ডস তাদের জন্য অপেক্ষা করছিলেন। মিসেস ম্যালার্ড কিন্তু এখন আর সেই দুর্বল, শোকাহত নারী নন। তিনি এখন জীবনের স্পন্দনে পরিপূর্ণ, সম্পূর্ণ স্বাধীন একজন সত্তা।
আর ঠিক এর পরেই গল্পের গতি একেবারে পাহাড়ের চূড়া থেকে যেন নিচে আছড়ে পড়ে। হঠাৎ সদর দরজাটা খুলে যায়। কেউ একজন চাবি দিয়ে দরজা খুলছেন। তিনি আর কেউ নন, স্বয়ং ব্রেন্টলি ম্যালার্ড। সামান্য ভ্রমণের ক্লান্তি পোশাকে কিন্তু সম্পূর্ণ সুস্থ আর শান্তভাবে ট্রাভেল ব্যাগ ও ছাতা হাতে ঘরে প্রবেশ করেন তিনি। তিনি দুর্ঘটনার স্থান থেকে এতটাই দূরে ছিলেন যে কোনো দুর্ঘটনা ঘটেছে সেটা তিনি টেরই পাননি। জোসেফিনের তীক্ষ্ণ চিৎকারে আর রিচার্ডসের দ্রুত তাকে আড়াল করার চেষ্টায় তিনি রীতিমতো অবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। কিন্তু রিচার্ডসের এই আড়াল করার চেষ্টা বড্ড দেরি হয়ে গিয়েছিল। শেষ লাইনের সেই মর্মান্তিক মোড়টা পুরোপুরি বুঝতে হলে আমাদের ড্রামাটিক আইরনি বা নাটকীয় পরিহাস ব্যাপারটা একটু বুঝতে হবে। এটা হলো এমন এক অবস্থা যেখানে আমরা পাঠক বা দর্শকরা জানি মিসেস মিলার গত 1 ঘণ্টায় আসলে কী অনুভব করেছেন। আমরা তার ভেতরের সেই মুক্তির উল্লাসের কথা জানি, কিন্তু গল্পের অন্য চরিত্ররা যেমন জোজেফিন, রিচার্ডস, এমনকি ডাক্তাররাও তা জানেন না। তারা কেবল বাইরের প্রাথমিক শোকটাই দেখেছেন। তথ্যের এই বিশাল ব্যবধানটাই গল্পের সমাপ্তিকে এতটা শক্তিশালী আর ট্র্যাজিক করে তোলে। ডাক্তাররা এসে যখন মৃতদেহ পরীক্ষা করেন তখন তারা এই ভুল উপসংহারেই পৌঁছান। তারা মনে করেন স্বামী বেঁচে আছেন। এই অভাবনীয় আনন্দের আকস্মিক ধাক্কাটা তার দুর্বল হৃদয় সহ্য করতে পারেনি। সমাজের চোখে এটা একজন আদর্শ স্ত্রীর একেবারে উপযুক্ত মৃত্যু, যে স্ত্রী তার স্বামীকে এতই ভালোবাসতেন যে তার ফিরে আসার আনন্দে তার হৃদস্পন্দন থেমে গেছে। কিন্তু আমরা জানি ভেতরের আসল সত্যটা এর চেয়ে বহুগুণ বেশি জটিল আর অন্ধকার। আর ঠিক এখানে এই আলোচনাটি আমাদের একটা অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সেই 1 ঘণ্টার স্বাধীনতার পর ঠিক কোন জিনিসটি তার মৃত্যু ডেকে এনেছিল? ডাক্তাররা যাকে প্রাণঘাতী আনন্দ বলেছেন তা কি আসলেই আনন্দ ছিল, নাকি এটা ছিল এক চরম হতাশা, এক ভয়ঙ্কর উপলব্ধি যে একটু আগে তিনি যে অসীম স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন তা এক নিমেষেই চিরতরে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো? এই প্রশ্নের উত্তর হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে, কিন্তু এই একটা প্রশ্নই আনন্দ আর শোকের চিরচেনা ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করে।